সিটের স্ক্যানারে দেবরাজ গ্যাং, তোলাবাজি তদন্তে সিটের স্ক্যানারে ৩০ জনপ্রতিনিধি। আজই বাগুইহাটি থানায় ৩ প্রাক্তন কাউন্সিলরকে তলব। আগে গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, তোলাবাজি, সিন্ডিকেট, ভয় দেখানো, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। সে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হয়নি, তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। এবার সিটের স্ক্যানারে দেবরাজ গ্যাং। আজই বাগুইহাটি থানায় ৩ প্রাক্তন কাউন্সিলরকে তলব। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, এই মুহূর্তে সিটের নজরে কারা কারা রয়েছেন? ইতিমধ্যে বাগুইহাটি থানায় ৩ জনকে কাউন্সিলর তাদেরকে তলব করা হয়েছিল, প্রাক্তন কাউন্সিলর প্রত্যেকে, এবং এই তোলাবাজি মামলায় তারা প্রত্যেকে কিন্তু গ্রেপ্তার হয়েছিল। একদিকে সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টু, যিনি ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মনীষ মুখার্জি রয়েছে ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি কিন্তু এই তোলাবাজি মামলায় তিনি কিন্তু তারও অভিযোগের নাম রয়েছে, যদিও তিনি এখনো গ্রেপ্তার হননি, তিনি পলাতক রয়েছেন। মাইকেল লস্কর থেকে শুরু করে অন্যদিকে কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ রতন মীরা, এই প্রত্যেককে ইতিমধ্যে তলব করা হয়েছে। তার কারণ দেবরাজ চক্রবর্তী তারা কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং সেই কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদে কিন্তু আরো বেশ কিছু তথ্য জানতে চায়। দেবরাজ চক্রবর্তী যেসব তোলাবাজির মামলা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে টাকা তোলা থেকে শুরু করে তাদের নাম কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়েছিল। তোলাবাজি মামলায় বেশিরভাগ এই কাউন্সিলর তারা গ্রেপ্তার হয়েছেন, পরবর্তী ক্ষেত্রে জামিনে তারা মুক্ত হয়। পরবর্তীতে লক্ষ্য করা যাচ্ছে দেবরাজ চক্রবর্তীর আরো লিঙ্ক পাওয়ার জন্য যেহেতু তারা ঘনিষ্ঠ ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই সিটের পক্ষ থেকে তাদেরকে তলব করা হয়েছে এবং তাদের কাছ থেকে দেবরাজ চক্রবর্তী সম্পর্কিত আরো তথ্য পেতে চায়, সেই কারণে তলব করা হয়েছে এবং তারা আসবেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা বলে এমনটাই সিট সূত্র খবর। সঙ্গে থাকো অনুপ। আগেই জালে দেবরাজ ঘনিষ্ঠ ৪ প্রাক্তন টিএমসি কাউন্সিলর, এবার দেবরাজের ঘনিষ্ঠ আরো ৩ প্রাক্তন কাউন্সিলরকে নোটিশ। সবকটা কাউন্সিলরই আছে, তারা টাকা দিয়ে টিকিটটা পেয়েছিল, টিকিট পাওয়ার পর টাকা তুলে দেবরাজকে দিয়েছে, কোনো কিছু ফ্রিতে হয়নি। সবকিছু পিছনে ইনভলভমেন্ট আছে। ওখানে যে বাড়িগুলো দাঁড়িয়ে আছে, দুটো প্ল্যান চলতো রাজারহাট গোপালপুরে, যে বলা হতো বিএমসি প্ল্যান চাই না টিএমসি প্ল্যান চাই। টিএমসি প্ল্যান হচ্ছে পুরনো রাজারহাট গোপালপুরের পুরনো প্ল্যান। যখন মিউনিসিপ্যালিটি ছিল তখন তাপস চট্টোপাধ্যায় সাইন করে প্ল্যানগুলো পাস করে হইতো, মানে বছর ২ আগেও বেরিয়েছে। তাপস চ্যাটার্জি, দেবরাজ চক্রবর্তী মানে সিন্ডিকেট ক্রাইমের পার্টনার। দেবরাজের বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ, তোলাবাজির কারবার, কোম্পানি খুলে কি তোলাবাজির কারবার? দেবরাজকে জেরায় নয়া কীর্তির হদিশ, জেরা করেই ডিসি গ্লোবালের হদিশ পেয়েছে সিট। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, এই ডিসি গ্লোবাল কোম্পানি কিসের কোম্পানি, কি কাজ করতো, কবে খোলা হয়েছিল এবং এই কোম্পানির মাধ্যমে দুর্নীতি কিভাবে হতো, এখনো পর্যন্ত সিটের হাতে কি কি তথ্য আছে? দেবরাজ চক্রবর্তীকে সিটের পক্ষ থেকে বারবার কেউ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গতকালও ১ ঘন্টার বেশি যেমন জিজ্ঞাসাবাদ, পরবর্তী ক্ষেত্রে আরো ২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। দেখা হচ্ছে ২০১৫ সালে ডিসি গ্লোবাল কোম্পানি খোলা হয়েছিল এবং যার রেজিস্ট্রেশন অফিস বলা হয়েছিল আলাদা করে কোনো ঠিকানা, তার যে বাসস্থান সেখানে কিন্তু অফিস বলা হয়েছিল এবং সেখানে থেকেই এই ঠিকানা ব্যবহার করা হয়েছিল। এই কোম্পানি মালিক হিসাবে দেখানো হয়েছিল দেবরাজ চক্রবর্তীর বাবা মৃত তার তরুণ কুমার চক্রবর্তীকে, এবং ডিসি গ্লোবাল কোম্পানি যেটা কনস্ট্রাকশন কোম্পানি, যার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন সম্পর্কিত তথ্য একাধিক পেয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে বাড়িতে অফিস করা হয়েছিল সেখানে নির্দিষ্ট কোনো সেটআপ ছিল না, কিন্তু বাসস্থানের ঠিকানা সেটাই কিন্তু অফিস বলে চিহ্নিত করা হয়েছিল এবং সেখানে যার ঠিকানা তার বাবার নাম কিন্তু ব্যবহার করা হয়েছিল। এই ক্ষেত্রে দেখা যায় যে একাধিক বিষয় নিয়ে দেবরাজ চক্রবর্তী জিজ্ঞাসাবাদ করা হয় এবং কোম্পানির যে তথ্য বা দেবরাজ চক্রবর্তী জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ২০১৫ সালে এই ডিসি গ্লোবাল কোম্পানি খোলা হয়েছিল এবং দেবরাজ চক্রবর্তীর একাধিক যে ফ্ল্যাটে যখন তল্লাশি করা হয়েছিল সেখানে যখন ৫টি ব্যাংকের অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য পায়, যখন সেগুলো দেখা যাচ্ছে সেখানেও দেখা যাচ্ছে এই ডিসি গ্লোবাল কোম্পানির মাধ্যমে কিন্তু লেনদেন হয়েছিল এবং যে পার্সোনাল অ্যাকাউন্ট বলা হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাকাউন্টে বিপুল পরিমাণে কিন্তু সেভাবে কোনো টাকা নেই। কিন্তু গত মে মাস অর্থাৎ ভোটের আগমনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ৫০ লক্ষ টাকা ট্রানজাকশন করা হয়েছিল। এরকম বিপুল পরিমাণে তথ্য পাওয়া যায় ল্যাপটপ বা বাড়িতে যখন তল্লাশি করা হয় স্থান থেকে, এবং সেখানেই কিন্তু তা নিয়ে দেবরাজ চক্রবর্তী জিজ্ঞাসাবাদ করা হয়। আর জিজ্ঞাসাবাদে এই সমস্ত তথ্য যেমন তারা পাচ্ছে, অন্যদিকে যে সমস্ত ল্যাপটপ উদ্ধার হয়েছে, নথি উদ্ধার হয়েছে, সেখান থেকে দেখে কিন্তু আরো বেশ কিছু তথ্য মিলেছে। সেগুলো ইতিমধ্যে দেবরাজ চক্রবর্তীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিক তারা জানতে চায়। বেশ, ধন্যবাদ অনু। প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর পিএ, পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। রাজনীতিতে উত্থান নাকি অর্থনীতিতেও। অভিযোগ, গত ১৫ বছরে কয়েকশো কোটির মালিক দেবরাজ চক্রবর্তী। উল্কার গতিতে উত্থান, পালা বদলের পর শ্রীঘরে।
বাবা রাজনীতি করতেন, ছোটবেলা থেকেই রাজনীতির আবহে মানুষ। লেখাপড়ার পাঠ শেষ করে তাই নিজেও হাঁটা দিয়েছিলেন সেই পথেই। একনিষ্ঠ কর্মী, সেখান থেকে দাপুটে নেতা। স্ত্রী প্রাক্তন বিধায়ক। বাগুইআটির রাজপথ জানে দেবরাজ চক্রবর্তীর উত্থানের কথা। 2011 সাল, তৃণমূল সবে ক্ষমতায়। পূর্ণেন্দু বসু তখন কৃষিমন্ত্রী। সে সময় তাঁর আপ্তসহায়ক ছিলেন দেবরাজ চক্রবর্তী। 2013 সালে বিধাননগর পুরসভায় উপনির্বাচন হয়। সেই ভোটে নাকি লড়তে চেয়েছিলেন দেবরাজ, কিন্তু টিকিট পাননি। 2015 সালে রাজারহাট গোপালপুর ঢুকে যায় বিধাননগর পুরসভার মধ্যে। পুরো ভোটে টিকিট না পেয়ে তৃণমূল ছাড়েন দেবরাজ। ছেড়ে দেন পূর্ণেন্দু বসুর আপ্তসহায়কের কাজও। তৃণমূল ছেড়ে তখন কংগ্রেসের হাত ধরেন দেবরাজ। কংগ্রেসের টিকিটে ভোটে জিতে কাউন্সিলর হন দেবরাজ চক্রবর্তী। সেবার ভোটের দিনই দেবরাজকে গ্রেপ্তার করেছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। জেলবন্দি অবস্থাতেই ভোটে লড়েন, জেতেন, জামিন পেয়ে কাউন্সিলরের শপথ নেন। কংগ্রেসের টিকিটে জিতে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ভোটে জিতেই ফেরেন তৃণমূলে। সময় যত যায় রাজনীতিতে ওজন বাড়ে দেবরাজের। মিতভাষী দেবরাজ হয়ে ওঠেন দাপুটে নেতা। এবার ময়দানে তার গায়িকা স্ত্রী অদিতি মুন্সি। 2021 বিধানসভা ভোট। রাজারহাট গোপালপুর কেন্দ্রে পূর্ণেন্দু বসুর পরিবর্তে তৃণমূল টিকিট দেয় অদিতিকে। এককালে পূর্ণেন্দু বসুর পিএ ছিলেন দেবরাজ। সে সময় পূর্ণেন্দুর কাছে দরবার করেও নাকি কাউন্সিলরের টিকিট পাননি তিনি। মাঝে কয়েকটা বছর সেই পূর্ণেন্দুর আসনেই প্রার্থী হন দেবরাজের স্ত্রী। অনেকে বলেন এ যেন বৃত্ত সম্পূর্ণ হলো। 2022 সালে ভোটে জিতে বিধাননগর পুরসভার মেয়র পরিষদ হন দেবরাজ। উত্তর 24 পরগনা জেলার যুব তৃণমূলের সভাপতিও হন। একাধিক বিতর্কে নামও জড়িয়েছে দেবরাজের। একাধিক অভিযোগ উঠেছে তার নামে। 21 বিধানসভা ভোটের পর প্রসেনজিৎ দাস নামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খুনের মামলায় নাম জড়ায় দেবরাজের। 2022 সালে এই মামলায় দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। 2023 নভেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় দেবরাজের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। দেবরাজের বিরুদ্ধে তোলাবাজি, আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি এবং খুনের হুমকির অভিযোগ ওঠে। অনেকে দাবি করেন রাজনীতিতে দেবরাজের প্রভাব যত বেড়েছে পাল্লা দিয়ে তার সম্পত্তির বহরও বেড়েছে। অভিযোগ, দেবরাজের সম্পত্তির অঙ্ক নাকি কয়েকশো কোটির গণ্ডি পেরিয়েছে। সবই অবশ্য অভিযোগ। রাজ্যে পালা বদলের পর স্ক্যানারে বাগুইআটির দাপুটে যুব নেতা। রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে গেলেও খারিজ হয়ে যায় সে আর্জি। এরপরই বুধবার পুরুলিয়া থেকে গ্রেফতার দেবরাজ। তোলাবাজি সহ একাধিক মামলায় তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। তবে যেভাবে একের পর এক দুর্নীতিতে তার নাম জড়িয়ে যাওয়ার পরেও স্মিত হাসির অমায়িক ব্যবহারের ছেলে এলাকায় ঘোরাফেরা করতেন এবং তার রাজনৈতিক পরিধি বৃদ্ধি করার চেষ্টা করেছিলেন, তাতে তার সেই সময়কার রাজনৈতিক দলের একাংশের যে মাথায় হাত রয়েছে তা বুঝতে পেরেছিলেন স্থানীয়রা। ফলে চাইলেও তারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার কথা বলতে পারতেন না। ফলে এই সমস্ত এলাকার মানুষজনদের যে পুঞ্জীভূত ক্ষোভ, তাই দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তারের পর রাজারহাট নিউ টাউন অঞ্চলে বুঝতে পারা যাচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।